পুলিশে এখনও গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক পরিচয়, বদলি, পদায়ন নিয়ে বাণিজ্যের অভিযোগ। আলাদা কমিশন ছাড়া সংস্কার কাজে আসবে না, মত বিশ্লেষকদের। স্বাধীনভাবে কাজ করতে পারছে না এবং পেশাদারিত্ব নিয়ে কাজ করতে পারছে না, এবং তাদের উপরে যারা সরকারি দল কিংবা যারা প্রভাবশালী, এখন তো সরকারি দলের বাইরেও প্রভাবশালী আছে, তো তারা পুলিশকে চালাচ্ছে। বছরের শুরুতে নতুন বই বিতরণে অনিশ্চয়তা, পঞ্চম থেকে নবম শ্রেণীর পুস্তক ছাপায় টেন্ডার ও ওয়ার্ক অর্ডার জটিলতা। আরও 2 মাস লাগতে পারে বলছে মুদ্রণ সমিতি। 31শে ডিসেম্বরের মধ্যে সকল বই দিবে, সেটাকে তারা ওই কিছু বাড়তি লাভ করার জন্য কাগজের দাম কমার অপেক্ষায় থাকে। এনসিটিভি চিন্তা করে যে স্পেসিফিক এই বই দিয়ে আমরা বই ইস্যু করব, সেক্ষেত্রে হয়তোবা আমাদের একটু কষ্ট কম হবে। কুমিল্লায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হলেও উঠছে বিল, আদালতের নির্দেশেও মানছে না বিজিডিসিএল, অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে সময়ক্ষেপণের অভিযোগ। হেমন্তের বিদায় বেলায় গ্রাম থেকে শহরে শীতের আগমনী, পাতা ঝরিয়ে স্বাগত জানাতে ব্যস্ত প্রকৃতি, খেজুরের রস সংগ্রহ ও পিঠাপুলির প্রস্তুতি। কষ্ট করছে না, এটা দানটা তুললে একটা শরীরে একটা শান্তি আয়, মনের একটা আবেগ আয়। ছোট ছিলাম ওই সময় শীতটা ছিল, মনে করেন কুয়াশা পড়তো প্রচণ্ড, মনে করেন নানি বাড়িতে যেতাম বেড়াতে, পিঠা পুলিও খাইতাম। চট্টগ্রামে পর্যাপ্ত সরবরাহ থাকলেও নিত্য পণ্যের বাজারে উত্তাপ, প্রভাব ফেলছে সীমিত আয়ের মানুষের জীবনযাত্রায়, তদারকি না থাকায় ক্ষুব্ধ ভোক্তারা। জুলাই বিপ্লবে আহত অনেকের জীবন কাটছে দুঃসহ যন্ত্রণায়, গুলির ক্ষতচিহ্ন নিয়ে লোকচক্ষুর আড়ালে মাগুরা, মুন্সিগঞ্জের কয়েকজন। সুস্থ জীবনে ফিরতে চান সরকারি সহায়তা। নদীগর্ভে বিলীন শরীয়তপুরের পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোলা আকাশের নিচেই চলছে পাঠদান, নতুন ভবন নির্মাণের দাবি শিক্ষক শিক্ষার্থীদের। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মানুষ বদলেছে, বদলায়নি আচরণ। পুরাতন গিয়ে চেয়ারে এসেছে নতুন মানুষ, কিন্তু মাঠের চিত্র পরিবর্তনের আগে নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা। এরই মধ্যে অভিযোগ উঠেছে বদলি বাণিজ্যের। বদলি, পদায়নে প্রাধান্য পাচ্ছে রাজনৈতিক পরিচয় ও বিশেষ কর্মকর্তাদের আনুকূল্য। একদিকে হারানো মনোবল ফিরে পাবার যুদ্ধ, অপরদিকে একদল আছে গ্রেপ্তার আতঙ্কে, আরেক দল ব্যস্ত বদলি পদায়ন নিয়ে। কর্মকর্তারা সব ঠিকঠাক চলছে বলে দাবি করলেও বিশ্লেষকরা বলছেন কোনো সংস্কারই কাজে আসবে না যদি আলাদা কমিশন না হয়। রিয়াজ রাহানের রিপোর্ট। জুলাই 24-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে দায়ী করা হয় পুলিশকে। মানুষের ক্ষোভের আগুনে পড়েছে বাহিনীটির শত শত থানা, যানবাহন। জীবন গেছে ঠিকই কত সদস্যের, তার হিসেবটাও স্পষ্ট করতে পারেনি বাহিনীটি। 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন হয় পুলিশে। নতুন করে ঘুরে দাঁড়াবার চেষ্টা হয় নানাভাবে, কিন্তু এ যেন তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে ওঠার মতো অবস্থা। যতটা উপরে যায় তার চেয়ে বেশি নিচে নামতে হয়। এর অবশ্য কারণও আছে। জুলাই আগস্টের ঘটনায় মামলা হয় কয়েক শত সদস্যের বিরুদ্ধে। প্রায় 124 জনের একটি তালিকা করে পুলিশ, যাদের মধ্যে এ পর্যন্ত 24 জনকে গ্রেফতার দেখানো হয়েছে বিভিন্ন মামলায়। এদের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায়ও আসামি আছে কয়েকজন। এসব মামলায় গ্রেফতার আতঙ্কে দিন কাটে অধিকাংশ সদস্যের। মাঠের কাজে মনোযোগের সময় কোথায়? বিভিন্ন মামলায় যারা আসামি তাদেরকে কিন্তু একেবারেই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিন্তু তাদেরকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে, এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে পুলিশ সদস্যদেরকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে, এবং এই ক্ষেত্রে একেবারেই সুনির্দিষ্ট অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তার ভিত্তিতে কিন্তু তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। পট পরিবর্তনের পর ধারণা করা হয়েছিল আচরণেরও পরিবর্তন হবে বাহিনীতে, কিন্তু সে আশায় অনেকটা গুড়ে বালি। নতুন করে বদলি আর পদায়ন বাণিজ্যের অভিযোগ উঠেছে বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে, যাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর নির্ভর করছে কর্মকর্তাদের বদলি পদায়ন। কেউ কেউ রাজনৈতিক প্রভাব খাটাতেও শুরু করেছেন এরই মধ্যে। অনেকে আবার ভোল পাল্টে রাতারাতি হয়ে গেছেন বঞ্চিত ও আওয়ামী বিরোধী কর্মকর্তা।
যদিও এইসব অভিযোগের বিষয়ে কোনো কর্মকর্তাই কথা বলতে রাজি হননি। বিশ্লেষকরা বলছেন, শত বছরের পুরনো সংস্কৃতি থেকে এখনো বের হতে পারেনি পুলিশ, তাই আগের হালের পথেই হাঁটছে বাহিনীটি। যেহেতু পুলিশকে আমি একটা পেশাদারিত্ব দৃষ্টিভঙ্গিতেই তাকে আমি দেখতে চাচ্ছি বা সেইভাবেই তাকে আমরা মূল্যায়ন করছি, সুতরাং পরিচালনার সকল প্রেক্ষাপটটা পুলিশের হাতেই দেওয়া উচিত। তারা কিভাবে নিজেদেরকে পরিচালনা করবে সেটি তাদের কাছ থেকে শুনে কাঠামোগত পরিবর্তনটা সেভাবে হওয়া উচিত। স্বাধীনভাবে কাজ করতে পারছে না কিংবা পেশাদারিত্ব নিয়ে কাজ করতে পারছে না, এবং তাদের উপরে যারা সরকারি দল কিংবা যারা প্রভাবশালী, এখন তো সরকারি দলের বাইরেও প্রভাবশালী আছে, তো তারা পুলিশকে চালাচ্ছে। তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা পুলিশের অনিয়ম দেখি, দুর্নীতি দেখি, সেটার জন্য পুলিশ দায়ী। দীর্ঘদিনের এসব জঞ্জাল ও পুরনো ধ্যান ধারণা পাল্টাতে সংস্কার খুবই জরুরি বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। কিছু মানুষের ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু দীর্ঘদিন পুঞ্জীভূত চর্চার পরিবর্তন হয় নাই। সেই জায়গাটা চট করে চলে আসবে পরিবর্তন, সেটা আশা করা কঠিন। পুলিশের আইনটাকে ঢেলে সাজাতে হবে, পুলিশ কমিশন গঠন করতে হবে, পুলিশকে নিয়োগ পদোন্নতি বিষয়টাকে মন্ত্রণালয় থেকে বের করে নিয়ে এসে একটা স্বাধীন সত্তার উপরে হস্তান্তর করতে হবে। এসবের বাইরে সবকিছু তদারকে আলাদা আরেকটি কমিশন গঠনের পরামর্শ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। দেউলিয়াপনা সৃষ্টি করা হয়েছে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। নতুন বছরের প্রথম মাসে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার ক্ষেত্রে দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর বই ছাপানোর কাজ শুরু হলেও ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বই ছাপানোর টেন্ডারই হয়নি। যদিও এনসিটিবি চেয়ারম্যান বলছেন, ছাপাখানা মালিকরা আন্তরিক থাকলে ডিসেম্বরের মধ্যেই প্রস্তুত হবে নতুন বই। আর মুদ্রণ সমিতি নেতারা বলছেন, টেন্ডার প্রক্রিয়া দেরিতে হওয়ার কারণে ফেব্রুয়ারির আগে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে না। নতুন বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে কাজ চলছে অবিরাম। ইতিমধ্যেই ছাপানো শুরু হয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বই। পঞ্চম থেকে নবম শ্রেণীর বই ছাপানোর কাজও শুরু হবে নভেম্বরে। গুরুত্ব বিবেচনায় দশম শ্রেণীর বই ছাপানোর জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বাকি বইগুলোর মানের বিষয়েও আপোষ করা হবে না বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এই কারণে আমরা দশম শ্রেণীর বই যেন অগ্রাধিকার ভিত্তিতে পাই, তার জন্য একটি অংশ আমরা আর্মি প্রিন্টিং প্রেসকে দিয়েছি ডিপিএম পদ্ধতিতে। সাধারণত ওটিএমে যাই, ওপেন টেন্ডার মেথডে, কিন্তু আমরা ডিরেক্ট পারচেজ মেথডের অনুমতি সরকারের কাছ থেকে নিয়ে তাদেরকে 1 কোটি বই ছাপানোর জন্য দিয়েছি। পরিবর্তিত প্রেক্ষাপটে এবছর পাঠ্য বই ছাপা শুরু হয়েছে প্রায় 3 মাস পর। তারপরও এনসিটিবি চেয়ারম্যানের আশা, নির্ধারিত সময়েই বই ছাপানোর কাজ শেষ করতে পারবে প্রতিষ্ঠানগুলো। তারা কাজ নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে বই দেওয়ার প্রতিশ্রুতি যেখানে আছে, অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যে সকল বই দিবে, সেটাকে তারা ওই কিছু বাড়তি লাভ করার জন্য কাগজের দাম কমার অপেক্ষায় থাকে বলে আমরা প্রত্যক্ষ করেছি। এনসিটিবি চেয়ারম্যান আশার কথা শোনালেও বাস্তবতা সুখকর নয়। অবস্থা বেগতিক দেখে বই ছাপানোর কাজ যারা করছে, সেই মুদ্রণ শিল্পী সমিতির চেয়ারম্যান কিংবা সাধারণ সম্পাদক কাজের অগ্রগতির বিষয়ে কোনো কথাই বলতে রাজি নন। সমিতির অপর একজন নেতা বলেন, পঞ্চম থেকে নবম শ্রেণীর বই ছাপানোর ওয়ার্ক অর্ডার না হওয়ায় আগামী 60 দিনেও বই ছাপানো সম্ভব নয়। স্পেসিফিক বই যদি সরকার চিন্তা করে, এনসিটিভি চিন্তা করে যে স্পেসিফিক এই বই দিয়ে আমরা বই উৎসব করব, তাহলে সবাইকে বলে দিতে পারে আমাদেরকে আমরা এই 1 2 3 4 5 6 7 8 যে আছে এই বইগুলো দিয়ে আমরা করতে চাই। সেক্ষেত্রে হয়তো বা আমাদের একটু কষ্ট কম হবে। নাহলে আমরা কোনোভাবেই, যেহেতু 0% আজকে পর্যন্ত ডেলিভারি, আমাদের পক্ষে ভেরি ডিফিকাল্ট। চুক্তিবদ্ধ হয়েও নির্ধারিত সময়ে কেন বই দিতে পারছেন না, এমন প্রশ্নের উত্তরে ছাপাখানা মালিকরা বলেন, নির্ধারিত মানের কাগজের যোগান কম হবার কারণেই বই ছাপাতে দেরি হচ্ছে। জুলাইয়ের পর থেকে টেন্ডার শুরু হইতো, আগস্ট সেপ্টেম্বর থেকে আমরা কাজ শুরু করে দিতাম। এইবার টেন্ডার হয়েছে নভেম্বরে। আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 5 মাসের মধ্যে আমরা বই কমপ্লিট করতাম। এখানে আমাদের নভেম্বর থেকে শুরু হয়েছে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে চলে যাওয়ার কথা। এখন আমরা মার্চে আশা করি নিব না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনসিটিবি কর্তৃপক্ষ দ্রুতই বাস্তবসম্মত সিদ্ধান্ত নিবে বলে আশা মুদ্রণ শিল্পী সমিতির। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে 4 বছর আগে সংযোগ বিচ্ছিন্ন করা অনেক আবাসিক গ্রাহকের নামে গ্যাসের বিল উঠছে এখনও। প্রশ্ন উঠেছে, সংযোগ যদি অবৈধ হয় তবে এখনও বিল করা হচ্ছে কেন? ভুক্তভোগীরা উচ্চ আদালতের দ্বারস্থ হলে আদালত 1 মাসের মধ্যে গ্রাহকদের পুনরায় সংযোগ দেওয়ার নির্দেশ দেন। এরপর আপিল করে বিজিডিসিএল।
অভিযোগ, অসাধু কর্মকর্তারা ফেঁসে যাওয়ার ভয়ে ইচ্ছাকৃত সময় ক্ষেপণ করায় বিষয়টি নিষ্পত্তি হয়নি এখনও। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অনিয়ম দুর্নীতি নিয়ে খোকন চৌধুরীর অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয়টি দেখুন আজ। কুমিল্লার মুরাদনগরের সুবিলারচর গ্রামের আলম মিয়া, তার দাবি 2015 সালে সব প্রক্রিয়া মেনে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি বা বিজিডিসিএল থেকে বাড়িতে গ্যাস সংযোগ নেন। 5 বছর পর অবৈধ বলে সেই সংযোগ আবার বিচ্ছিন্ন করা হয়। যমুনার অনুসন্ধানে দেখা যায় সংযোগ বিচ্ছিন্ন করা হলেও আলম মিয়ার নামে বিল উঠছে এখনও, বকেয়া লাখ টাকার উপরে। একই অবস্থা বজলুর রহমান, সুভাষচন্দ্র সাহা, নারায়ণচন্দ্র সাহা সহ আরও অনেকের। তাদের প্রশ্ন, সংযোগ যদি অবৈধই হয় তবে বিচ্ছিন্ন করার পরও বিল উঠছে কেন? আমি এই বস্তু কিন্তু জানি না, আর 1 লক্ষ টাকা কি লেগে দেন ওই বইটাও আমি জানি না। 70 থেকে 75 হাজার টাকা নিল লাইনটার জন্য, কিছু কিছু বিল রাখছে, কিছু কিছু বিল রাখে নাই। বইও আমার কাছে আসছিল একটা, আমরা জানাই না যে বিল যে উঠতেছে, আমরা জানিও না, কোনো বছরও পাইনি, আমরা কোনো বাজেটও জমা দেয় নাই। সংযোগ বিচ্ছিন্নের পর বিজিডিসিএল কর্তৃপক্ষের সাথে বহু দেন দরবার করেও সমাধান না মেলায় 2022 সালে উচ্চ আদালতের দ্বারস্থ হন গ্রাহকরা। 2023 সালে আদালত আদেশ দেন 1 মাসের মধ্যে পুনরায় গ্যাস সংযোগ দেওয়ার। এরপর আপিল করে বিজিডিসিএল। ভুক্তভোগীদের অভিযোগ, অসাধু কর্মকর্তারা ফেঁসে যাওয়ার ভয়ে ইচ্ছাকৃত কালক্ষেপণের কারণে বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি। কোন অফিসার সক্রান্ত হয়ে তারা ফাঁসিয়া যাইব বিদায়, মনে হয় তারা এই কামটা করে দেয়া গেছে। 1-150 লোকের কাগজপত্র সংগ্রহ করে ওদের পক্ষে আমি রিট করি হাইকোর্টে। হাইকোর্ট কাগজপত্রগুলা সে পর্যালোচনা করলো, যাচাই বাছাই করলো, করার পর দেখলো যে না, কাগজপত্রগুলো সত্য। লাইনটা 30 দিনের মধ্যে সংযোগ দেওয়া হোক দিয়া বাখরাবাদকে অর্ডার দিয়ে দিল হাইকোর্ট থেকে। বিজিডিসিএল এর বর্তমান বিল ব্যবস্থাপক গোলাম হায়দার চৌধুরী জানান, বৈধ সংযোগের সকল নথি পেয়েই বিল বই ইস্যু করা হয়েছিল। তদন্ত কমিটি হওয়ার পর সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি জানতে পারেন তিনি। আমরা শতভাগ বৈধ জেনেই একেবারে স্বতঃস্ফূর্তভাবেই বৈধ জেনেই কাজ করছি, এখানে আমাদের কোনো সন্দেহ অবকাশ কিছুই ছিল না। মুরাদনগরে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা প্রসঙ্গে 2015 সালে জেলা প্রশাসককে চিঠি দেয় বিজিডিসিএল। অথচ সংযোগ বিচ্ছিন্ন করা হয় 2020 সালে গিয়ে। সংযোগ যদি অবৈধই হয় তবে 5 বছর সচল থাকলো কেন? সদুত্তর মিলেনি বিজিডিসিএল কর্তৃপক্ষের কাছে। ব্যবস্থাপনা পরিচালক বলছেন, সংযোগ বিচ্ছিন্ন করা গ্রাহকদের পরবর্তীতে বিল করার বিষয়টি খতিয়ে দেখবেন। আদালতের বিষয়টিও নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে। আর বর্তমান জেলা প্রশাসক বলছেন, গুরুত্ব বিবেচনায় যে কোনো সময় ম্যাজিস্ট্রেট দিতে প্রস্তুত তারা। এটা তো দায়িত্ব বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের যে তারা আমাদের কাছে আসবে, পুলিশ আছে বা এনফোর্সিং এজেন্সি আছে, তাদেরকে নিয়ে তারা যাবে। সো 5 বছরের বিষয়টা আমি বলতে পারছি না যে কেন 5 বছর লাগবে, লাগার কথা না। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, এই জিনিসগুলো কেন যত তাড়াতাড়ি সম্ভব আমরা ডিসপোজ করে দেবো, এটা আমার প্রিন্সিপাল। যতটুকু বুঝবো, যা কিছু জানবো, তাড়াতাড়ি কাস্টমারকে হয়রানি সেটা কমানো প্রয়োজন। যমুনার অনুসন্ধানে ধরা পড়ে এসব সংযোগ অনুমোদন, উচ্ছেদ এবং উচ্ছেদ পরবর্তী তদন্ত কমিটি সবখানেই অনিয়মে ভরা। এখন প্রশ্ন হলো, এসব বকেয়া বিলের দায় কার? খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। ভোরের কুয়াশার ফাঁকে নরম সোনালি রোদের খেলা, গধূলি বেলায় মৃদুমন্দ হাওয়া, পায়ের পাতায় শিশির বিন্দুর স্পর্শ। হ্যাঁ প্রিয় দর্শক, করা নাড়ছে শীত বুড়ি। গ্রাম বাংলার চিরচেনা পথে কিংবা শহরের অলি গলি বা চিলেকোঠায়। পঞ্জিকায় হেমন্তের বিদায়বেলা, নগরের ব্যস্ত মানুষগুলো মনের খেয়ালে অনুভব করুক বা না করুক, পাতাঝরা দিনের উদযাপন কিন্তু শুরু হয়ে গেছে। তানভীর মিজানের ছবিতে শীত অনুভূতির আমন্ত্রণ কাব্য জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। আজ গল্প হবে শীত রাজত্বের, আর সেই রাজত্ব বরণে ক্ষণস্থায়ী নবান্নের রঙিন উপস্থিতির। হিমেল ভরে সদা সজাগ কুয়াশার পাহারা, মনে হবে যেন পুরো রাজ্য জড়িয়ে রেখেছে তার মায়ার আঁচলে। খানিক বাদে মায়ার আঁচল ভেদ করে ছড়িয়ে পড়ে সূর্যের উষ্ণ জাগরণ স্বর্ণালী বেশে শীতের শুভ সকালে।
কুয়াশার চাদর ভেঙে মা মাটির পরাণের জমিনে কৃষক। আড়মোড়া ভেঙে কুয়াশার আঁচল সরিয়ে শীত রাজত্বে চলে জীবিকার আয়োজন। তবে রাজ্যের ছেলেবুড়ো নরনারীর উপলব্ধি শীতের সাথে বাড়ছে তাদের দূরত্ব। ছোটবেলা তো শীত বেশি ছিল, এখন তো শীত অনেকটা কম। আগে আমরা সোনারবেলা ছিলাম, তখন তো সোনারবেলা ঠান্ডাটা কম লাগতো। ছোট ছিলাম ওই সময় শীতটা ছিল, মনে করেন কুয়াশা পড়তো প্রচণ্ড, মনে করেন নানি বাড়িতে যেতাম বেড়াতে, পিঠা পোলিও খাইতাম। শীত রাজত্বে হীরা মুক্তার মতো শিশিরের আলপনা আলোকিত করে বরাবরই। আর কৃষকের যক্ষের ধন ধানের ডগাতেও দেখা মেলে অধিকারের আসনে বসা শিশির বিন্দু। এখানে অধিকারের কথা দৃঢ় স্বরে জানান দেয় পরিচিত অপরিচিত পঙ্খিরাজরা, হয়তো জীবনানন্দর মতো শঙ্খচিল বা শালিকের বেশে। আগের ধান কাটার সময় অনেক ধরনের পাখি আসতো, এখন যখন ফেঁচা পাখিটা একটু বেশি আসে, অন্যান্য পাখিটা একটু কম আসে। এই কার্তিক অগ্রহায়ণে নবান্নর দেশে সরল চরিত্ররা স্বপ্ন বুনে নতুন ধানের গন্ধ মেখে খুব ছোট্ট পরিসরে ধান কাটা যাদের জীবন জুড়ে মহা উৎসব, তাদের উচ্চারণে উঠে আসে চাওয়া না পাওয়ার কাব্য। এক একজন এক এক কাজে ব্যস্ত, বিভিন্ন প্রবাস দেশে চলে গেছে, এখন আর মানুষ কৃষিকাজে অভ্যস্ত না। পিঠাপুলির পায়েসের উদযাপনে সারা বছরের জীবিকাকে আগলে রাখার প্রচেষ্টায় কমতি থাকে না তাদের। অধিকারের সম্পদে ছন্দের তালে চলে ধান বানার ব্যস্ততা। কষ্ট করছে না, এটা ধানটা তুললে একটা শরীরে একটা শান্তি আয়, মনের একটা আবেগ আয়। কুয়াশা আর সূর্যের অবাধ ভালোবাসার লুকোচুরি খেলায় চলে জীবনের অবগাহন, বয়স আর জীবিকা ভেদে। আবহমান বাংলায় শীত রাজত্বের গল্পে নিয়মিত চর্চায় ছন্দপতন ঘটছে বইকি, তবু নবান্নকে সাথে নিয়ে লেখা হয়ে গেছে শীতের আমন্ত্রণপত্র। কুয়াশার দাপটে গায়ে চাদর জড়াতে কারোই মন্দ লাগে না। এই তো কিছুদিন আগেও অগ্রহায়ণের সাথে শীতের যে মিতালি ছিল, তাতে যেন কিছুটা ভাটা পড়েছে জলবায়ু পরিবর্তনে। শীতের যে চিরায়ত উপকরণগুলো, সেগুলো যেন অদৃশ্যের খাতায় নাম লেখাচ্ছে। তবু বাংলার গ্রামগঞ্জে এখনও দেখা মিলবে নবান্নের উচ্ছ্বাস আর শীতকে বরণ করে নেওয়ার আয়োজনের। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, মানিকগঞ্জ। জিপিএইচ কোয়ান্টাম B600Ti বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। অগ্রহায়ণের শুরুতেই জেঁকে বসেছে কুয়াশা, হিমেল হাওয়াও জানান দিচ্ছে শীতের আগমন। এ বিষয়ে আরও জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি মিয়াজি। রনি, সকাল সকাল শীত কেমন অনুভূত হচ্ছে? জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন? আপনি জানেন যে শীতের জেলা নামে খ্যাত উত্তরের জেলায় পঞ্চগড়, কারণ হিমালয়ের কাছাকাছি হওয়ার কারণে এখানে কিন্তু প্রতি বছর শীত আগে ভাগেই ঘটে। এখানেও কিন্তু তার এবার ব্যতিক্রম হয়নি। আমরা দেখেছি আবার বর্ষা যেতে না যেতে এখানে শীতের আমেজ শুরু হয়েছিল, কিন্তু গত এক সপ্তাহ থেকে এখানে কিন্তু শীতের তীব্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজকে সকাল 6টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পর্যবেক্ষকরা বলছেন যে গত কয়েকদিন থেকে 14 থেকে 16 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। তারা বলছেন যে আগামী সপ্তাহের দিকে তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পাবে। আর প্রকৃতির কথা যদি বলি, এখানে আমরা দেখছি যে সন্ধ্যার পর থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির মতো শীতল শিশির বিন্দু পড়ছে এবং হালকা যে হিমেল হাওয়া সেটি এলার উপর দিয়ে বয়ে যাচ্ছে, ফলে এখানে কিন্তু তীব্র শীত না হলেও এখানে কিন্তু হালকা শীত অনুভূত হচ্ছে। আমরা দেখছি যারা ছিন্নমূল মানুষ রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তারা কিন্তু গরম কাপড় পরেই কিন্তু সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তারা সময় অতিবাহিত করেন। তবে আবহাওয়া পর্যবেক্ষকরা বলছেন যে বিগত বছরের তুলনায় এবারও শীতের তীব্রতা বৃদ্ধি পাবে। আর জেলা প্রশাসনের সাথে আমি কথা বলেছিলাম, জেলা প্রশাসন আমাকে যে তথ্যটি জানিয়েছেন, তারা বলছেন এই বছর যেন যারা গরিব অসহায় শীতার্থ মানুষ রয়েছে তারা যেন বিপাকে না পড়ে, তারা দুর্ভোগে না পড়ে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে শীতবস্ত্র চেয়ে আবেদন প্রেরণ করেছে এমনটি তারা বলছেন। আর সাধারণ মানুষ যারা রয়েছে তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা বলছেন যেহেতু প্রতি বছর এখানে শীতের প্রকোপ বৃদ্ধি পায়, সাধারণ মানুষ যারা আছে তাদেরকে কাজ করতে সমস্যা, সেক্ষেত্রে যদি আগেভাগে শীতবস্ত্র দিয়ে তাদের সহযোগিতা করা হয় তাহলে তারা অনেকটা উপকৃত হবে। তবে আমরা দেখছি যে যতই দিন যাচ্ছে ততই শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে এবং শীতের যে আমেজ সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। দেবাশিস, ধন্যবাদ রনি যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে উত্তাপ কমছে না কিছুতেই, যার আঁচ পড়েছে সীমিত আয়ের মানুষের জীবনযাত্রায়। মেলাতে পারছেন না আয় ব্যয়ের হিসাব। মজুদ ও সরবরাহের ঘাটতি নেই, তারপরও বাজারে অস্থিরতার জন্য তদারকি ঘাটতিকেই দুষছেন ভোক্তারা।
গত কয়েকদিন ধরেই চট্টগ্রামের বাজারে আলু ৭০ টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকায়। নানামুখী উদ্যোগের পরও কমছে না দাম। অন্যান্য ভোগ্যপণ্যের চিত্রও একই। সবচেয়ে বেশি বিপাকে সীমিত আয়ের মানুষ। বাজারে গিয়ে মেলাতে পারছেন না আয় ব্যয়ের হিসাব। বাজারের ব্যবস্থা কি যে আকাশচুম্বী জিনিসপত্রের দাম, মানুষ যে কিনতে পারতেছে না, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আয়ের সাথে ব্যয়ের হিসাব মিলছে না, মানে আমাদের যে আয় এটার মানে ব্যয় মনে হচ্ছে কখনো কখনো মনে হচ্ছে যে ব্যয়টা আরো বেশি হয়ে যাচ্ছে। বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে, ওখানে আরো বলে দাম বেড়ে গেছে, আমরা কি করবো? মাল নাই, জায়গাতে মাল নাই, সেই জন্য মালের দাম বাড়তি। পাঠিয়ে করলে মানে লেট দেয়, লেট হিসেবে আরো দ্বারে মাল বেছে, আমরা কি করবো, দাম বাড়তি। স্বস্তি নেই মাছের বাজারেও। ইলিশ, কোরাল সহ অন্যান্য সামুদ্রিক মাছের সরবরাহ বাড়লেও বাজারে কোনো প্রভাব নেই। মাছ কিনতে গেছি, মাছ 280 টাকা করে কেজি। কোথায় মাছ ছিল 150 টাকা, কোথায় মাছ ছিল 180 টাকা। বিগত 3-4 মাসে ইলিশ মাছ কেনা সাহসও করিনি, দামও দেখি না ভয়, যে কারণ যেখানে দাম তো কিছু একটা বলতে হবে। গত সপ্তাহে 8 থেকে দেখে 50 টাকা 100 টাকা পার কেজি দিয়ে পারতেছে। আমরা এখন আমরা কি করবো ভাই? আমরা তো এই সাধারণ পাবলিক নিতে হবে, খেতে হবে। মাছগুলির দাম দেখিনি আনি, দেখেন মানে আমরা খরচা আছে, গাড়ি ভাড়া আছে, কুলি খরচা আছে। আপনি যে কোনো মাছ ইবেন 50-100 বাজার বাড়তি, ওইখান থেকে কিনে আনে আমরা আনি, এখানে আনলে আমাদের খরচা আছে, আমাদের পোষা লাগবে তো। তবে শীতকালীন সবজি আসতে শুরু করায় দাম কিছুটা কমতির দিকে। মাংসের বাজারও স্থিতিশীল। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার ও টাস্কফোর্সের নিয়মিত অভিযানের দাবি ভোক্তাদের। আমাদের খুব কষ্ট হচ্ছে, বাট বাজার নিয়ন্ত্রণে যে সরকার পদক্ষেপগুলো নিচ্ছে, কিন্তু বাস্তবে এটা কোনো প্রতিফলন দেখতেছি না। আমার মনে হয় গোড়াতে একটু যদি মনিটরিং করা হয়, আমার মনে হয় দামটা কমে আসবে। কিন্তু এখন বর্তমানে দাম অনেক বাড়তি সবকিছু। এটা আমাদের জন্যই খুব দুঃখজনক ব্যাপার। তারা কোনো সময় বাজার মনিটরিং করে না এখন পর্যন্ত, করলে হয়তো বা কিছু একটা শিথিল হইতো। সরকার বা সংশ্লিষ্ট মহল একটু তৎপর হওয়া উচিত। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। 3 মাসেরও বেশি সময় পেরিয়েছে জুলাই বিপ্লবের। এই মধ্যে দেশের নানা ক্ষেত্রে বইতে শুরু করেছে পরিবর্তনের সুবাতাস। তবে এখনও সুচিকিৎসার অভাবে দুঃসহ কষ্টে দিন কাটছে আন্দোলনে আহত অনেকের। কেউ কেউ সরকারি সহায়তা পেলেও বেশিরভাগই এখনও লোকচক্ষুর আড়ালে। দরিদ্র পরিবারের সেসব যোদ্ধারা আবারও সুস্থ জীবনে ফিরে আসতে চান সরকারি সহায়তায়। মাগুরা সদরের মালিগ্রাম এলাকার দিনমজুর মনিরুল ইসলাম ছাত্র জনতার আন্দোলনে গত 4 আগস্ট পুলিশের গুলিতে আহত হন তিনি। শরীরের বিভিন্ন স্থানের পাশাপাশি চোখেও লাগে বুলেটের আঘাত। এরপরই মনিরুলের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। হসপিটাল কর্তৃপক্ষ বলেছে যে উন্নত মানের চিকিৎসা লাগবে। উন্নত মানের চিকিৎসার জন্য তো আমার কাছে কোনো অর্থ নাই। দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মনিরুল। আহত হবার পর থেকেই মানবেতর দিন কাটছে তাদের। 3 বেলার খাবার জগতেই যেখানে হিমশিম অবস্থা, সেখানে উন্নত চিকিৎসা তো দূরের কথা। মনিরা চেষ্টা করেছি, এখন আমার মনিরা চেষ্টা করতে পারতেছি না, কিন্তু আমার এখন সংসার চালানোর মতন কোনো ক্যাপাসিটি নেই। এই উন্নত চিকিৎসার জন্য তার কোনো অ্যাবিলিটি বা কোনো পরিস্থিতি নেই। একই পরিস্থিতির শিকার জেলার পারনান্দোয়ালি গ্রামের দিনমজুর আলামিন হোসেনের। ছাত্র জনতার আন্দোলনে খাওয়া একটি গুলি এখনো রয়ে গেছে শরীরে। আমি যে থাই গ্লাসের কাজ করি, আমার ফ্যামিলির এখন ধরতে গেলে পরে আমার ফ্যামিলি আমি একটা বোঝা হয়ে গেছি, যেটা এখন আমি আমার কাজ শুরু করতে পারিনি। আমি 4 আগস্টের পরে পর্যন্ত আমি এই পর্যন্ত বসায় আছি। চিকিৎসকরা বলছেন আলামিনের শরীরের ভেতর থাকা গুলি অপসারণ অনেকটাই কঠিন। উন্নত চিকিৎসায় সরকারের সহায়তা চান পরিবারের সদস্যরা। চিকিৎসা করা হয়েছে বিভিন্ন জায়গায়, আমাদের সামর্থ্য অনুযায়ী করছি। এখন আমাদের ওর সুন্দর চিকিৎসা দেওয়ার জন্য কোনো অ্যাবিলিটি নাই। এখন ওর যদি সরকার যদি একটু দেখে ওরে। মুন্সিগঞ্জের 70ঊর্ধ্ব আয়েশা বেগমের অবস্থা আরও করুণ। ভিক্ষাবৃত্তির মাধ্যমেই দিন পার করেন স্বামী সন্তানহীন আয়েশা। পেটের দায় বের হয়েছিলেন, তবে বাড়ি ফেরেন গুলিবিদ্ধ হয়ে। 3 মাস ধরে বাম পায়ের গুলি নিয়েই কষ্টে জীবনযাপন করছেন তিনি। সরকারি সহায়তায় জুলাই বিপ্লবে গুলিবিদ্ধদের উন্নত চিকিৎসার দাবি সকলের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এক ব্যক্তি 2 শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, এর মধ্যে একটি এমপিওভুক্ত আর একটি বেসরকারি। 2টি প্রতিষ্ঠান থেকেই নিয়মিত বেতন তুলতেন জাহিদুল ইসলাম। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় এখন এমন অনিয়ম করেছেন তিনি। এর মধ্যে একটি প্রতিষ্ঠান থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন, আরেকটি থেকে সরে গেছেন স্বেচ্ছায়। শহরের পালবাড়ি ভাস্কর্য মোড়ে যশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ 2003 সাল থেকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন জাহিদুল ইসলাম।
তার 1.5 কিলোমিটার দূরেই ধর্মতলাতে অবস্থিত মডেল পলিটেকনিক ইনস্টিটিউট। অবাক করা তথ্য, এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে নাম সেই জাহিদুল ইসলামের। নীতিমালা অনুযায়ী একজন ব্যক্তির একসাথে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হওয়ার সুযোগ নেই। প্রশ্ন হলো, তাহলে কিভাবে বছরের পর বছর ধরে চলে আসছিল এই অনিয়ম? স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়াতেই এই ভেলকি দেখিয়েছেন জাহিদুল। অন্য এক জায়গায় প্রিন্সিপাল হিসেবে আসেন, আর এখানে তো আসেন, তো নিয়মিত এখানে আসেন না থাকলে প্রতিষ্ঠান যেভাবে চলে সেভাবে চলে, এটা তো সমস্যা হয়। জয়েন না করে 9 বছর ধরে উনি বেতন উত্তোলন করেছে আমাদের যশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ থেকে। স্বজনপ্রীতির মাধ্যমে স্ত্রী, বোন, দুলাভাইকে টেকনিক্যাল ও ম্যানেজমেন্ট কলেজের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন জাহিদুল। বরাদ্দের টাকাও 9/6 অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সে প্রিন্সিপাল, তাকে তো আমি চার্জ করতে পারি না, ঠিক আছে? আর্থিক বিষয়গুলো সে আমাদের সাথে কখনোই শেয়ার করতেন না। দুইবারই মূলত ওনার নিকটতম আত্মীয়রাই সভাপতি, বাকি কোনো সাধারণ লোক কখনোই কমিটির সদস্যই আসেন না। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত অধ্যক্ষ। তার দাবি, মডেল পলিটেকনিক পারিবারিক প্রতিষ্ঠান হওয়ায় পরিচালনা করেছেন তিনি। আমরা বোন ভগ্নিপতি ভাইরা মিলে ওটার আমি পরিচালক হিসাবে আমি দায়িত্ব পালন করি। ওটার অধ্যক্ষ, ওদের আরো পরিচালক আছে ভাই। প্রিন্সিপাল উপস্থিতি অমনুস, তার খাতা দেখেন। আপনি তো আমার তার 10 জনের কথা কেন বিশ্বাস করবেন? ষড়যন্ত্র যখন হয় তখন সবখান থেকেই হয়। এরই মধ্যে টেকনিক্যাল কলেজ থেকে জাহিদুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটিও। নিয়ম আছে, নীতিমালা আছে। নীতিমালা অনুযায়ী যদি তিনি চালাতে পারেন তাহলে সেটা সেই অনুযায়ী চলবে, আর যদি চালাতে না পারেন তাহলে সেটা তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। ঘটনা জানাজানির পর সপ্তাহ খানেক আগে মডেল পলিটেকনিক থেকেও সরে যান জাহিদুল। সেখানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অন্যজন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। উইন্ডিজ বাংলাদেশ টেস্ট সিরিজের খবর। প্রথম টেস্টের প্রথম দিন শেষে 84 ওভারে 5 উইকেটে 250 রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 2 উইকেট তাসকিন আহমেদের। অ্যান্টিগায় টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজদের। রান আটকে ক্যারিবিয়ান 2 ওপেনারকে চাপে রাখেন হাসান, শরীফুল, তাসকিনরা। তারই ফলশ্রুতিতে 25 রানেই তাসকিন আহমেদের জোড়া আঘাত। তৃতীয় উইকেটে কেভিন হজের সঙ্গে ওপেনার মিকাইল লুইসের 59 রানের জুটি ভাঙে রান আউট। এরপরই চতুর্থ উইকেটে লুইস আর অ্যাথানেস গড়েন 140 রানের জুটি। 19 বলের ব্যবধানে দুজনই আউট হন নার্ভাস 90-এ। লুইস আউট হন 97 রানে, অ্যাথানেস 90-এ। বাংলাদেশের হয়ে 2 উইকেট নিয়েছেন তাসকিন, একটি করে উইকেট পেয়েছেন তাইজুল মিরাজ। এর সময় বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে দ্বিতীয় দিনের খেলা। নদীগর্ভে বিলীন হয়েছে স্কুল ভবন, তাই 1 মাস ধরে খোলা আকাশের নিচেই চলছে পাঠদান। ভোরের কুয়াশা আর দুপুরের তপ্ত রোদে অসহনীয় কষ্টে ক্লাস করছে শরীয়তপুর পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার পরিবেশ ফেরাতে দ্রুত নতুন বিদ্যালয় ভবন নির্মাণের দাবি বিদ্যালয় সংশ্লিষ্ট ও অভিভাবকদের। প্রমত্তা পদ্মার বুকে হারিয়েছে প্রিয় স্কুল, তবুও দমে যায়নি ক্ষুদে শিক্ষার্থীরা। খোলা আকাশের নিচেই চালিয়ে যাচ্ছে পাঠ কার্যক্রম। শরীয়তপুরের জাজিরা উপজেলার 52 নং পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। 1970 সালে স্থাপিত ছবির মতো সুন্দর স্কুলটি 5 অক্টোবর নিশ্চিহ্ন হয়ে যায় নদীগর্ভে। এরপর 20 অক্টোবর পদ্মা সেতুর অধিগ্রহণ করা সরকারি জমিতে আবারও শুরু হয় বিদ্যালয়ের কার্যক্রম, তবে তা স্থানীয় এক মাদ্রাসার টিনের রান্নাঘরের সামনে। এছাড়া বর্তমানে স্কুলটি নদীর অন্য পারে হওয়ায় যাতায়াতেও ভোগান্তি পোহাতে হয় কোমলমতি শিক্ষার্থীদের। আগে ওই পারে ছিল নদীর ওই পারে, এখন স্কুল নদীতে ভাঙছে, এই পারে আনছে, এখন স্কুল উঠানো হয় নাই। আমাদের এইখানেই পড়ে, আমাদের রোদ্রের মধ্যে পড়তে অনেক কষ্ট হয়। স্কুলটা নদীতে ভেঙে গেছে, আগে কাছে ছিল, এখন আসতে অনেক কষ্ট হয়। প্রতিদিন ট্রলার দিয়ে আসতে হয়। ট্রলারে সবসময় আমরা পাই না, আমাদের আসতে যাইতে কষ্ট হয়, যান চলাও কষ্ট হয়। আলাদা শ্রেণীকক্ষ না থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান, সেই সাথে দিন দিন কমছে শিক্ষার্থী সংখ্যাও। শিক্ষার পরিবেশ ফেরাতে দ্রুত বিদ্যালয় ভবন নির্মাণের তাগিদ অভিভাবকদের। খোলা আকাশের নিচে রোদ্রে থাকে, আবার আমরাও অনেক সময় আমাদের রোদ বৃষ্টি এগুলো ফেস করতে হয়, তো এই ক্লাসগুলো করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। ছেলেমেয়েদের নিয়ে আমাদের বিদ্যালয় পরিচালনা করা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। যদি স্কুলটা তাড়াতাড়ি হয় তাহলে আমাকে পোলাপানগুলা মানুষ হইব, কি লেখাপড়া ভালো হইব। স্কুলটা যদি দ্রুত
পড়তো তাহলে পড়ালেখাটা অনেক সৌন্দর্য হইতো। শিক্ষা কর্মকর্তা জানান, এরই মধ্যে স্কুল ভবনের জন্য বরাদ্দ চেয়ে আবেদন পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। শিগগিরই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের আশ্বাস দিলেন তিনি। এই বিষয়টি আমরা অবগত আছি এবং আমরা প্রধান শিক্ষকের কাছে একটি আবেদন নিয়ে আমরা সেটা আমাদের পরিচালক পরিকল্পনা এবং উন্নয়ন এখানে আমরা গত 21-10 তারিখে পাঠিয়ে দিয়েছি বরাদ্দের জন্য। যদি বরাদ্দ আসে তাহলে সেখানে আমাদের টিন শেড ঘর নির্মাণ করা হবে। শরীয়তপুরে গত 7 বছরে নদীগর্ভে বিলীন হয়েছে 13টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। দুটি খেয়াঘাট, নেই কোনো সেতু, এতে চরম ভোগান্তিতে কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্তবর্তী 2 ইউনিয়নের চরাঞ্চলের লক্ষাধিক মানুষের। দীর্ঘদিনও পূরণ হয়নি ব্রিজ নির্মাণের আশ্বাস। দৌলতপুরের সীমান্তবর্তী চরাঞ্চল ঘাট পারাপারের এমন চিত্র চলছে বছরের পর বছর। দুর্ভোগ দুর্ঘটনা নিত্যসঙ্গী চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নবাসীর। উপজেলা শহর থেকে ইউনিয়ন দুটিতে যেতে প্রথমে মহেশখুন্ডি খেয়াঘাট, তারপর কয়েক কিলোমিটার মেঠোপথ শেষে শুকারঘাট। একমাত্র ব্যবস্থা যানবাহন এই মোটরসাইকেলে চেপেই যেতে হয় উপজেলা শহর, তারপরে জেলা শহরে। এই দুর্ভোগ কবে ঘুচবে সে অপেক্ষায় এই অঞ্চলের লক্ষাধিক মানুষ। বিদ্যুৎ সুবিধা মিললেও পিছিয়ে যোগাযোগ ব্যবস্থায়, তাই প্রতিনিয়ত টিকে থাকার লড়াই। ঘাট দুটিতে ব্রিজের দাবি রয়ে গেছে উপেক্ষিত। বন্যা আসলে তো মানুষের এত কষ্ট হয় যে পারাপার করাই তো সম্ভব হয় না। ব্রিজ দেওয়ার দরকার, ব্রিজগুলো হবে এখানে। কই সেই ব্রিজ কই? এমপি মন্ত্রীরা এসে ভোট চায়, ব্রিজ দেবো, ভোট হয়ে গেলাম নাই। এই এলাকার পশ্চিম অংশে তারকাটাবিহীন ভারতীয় সীমানা। নিরাপত্তা বলয় বলতে একেবারে শেষে উদয়নগর বিজিবি ক্যাম্প। এটা যেহেতু সীমান্তবর্তী একটা খুব কাছের এলাকা, এখানে একটু কিছুটা প্রাতিষ্ঠানিক কিছু কার্যক্রম আছে, কিছু সমন্বয়ের বিষয় আছে, বাট আমরা সেটাকে সহযোগিতা করে আমরা হোপফুলি এটার উপরে খুব দ্রুত একটা ব্যবস্থা নিতে পারব। শুকারঘাটে ব্রিজ নির্মাণের পরিকল্পনা হলেও পিছিয়েছে সরকার পরিবর্তনে। এখন নতুন করে ভাবছে LGED। শুকারঘাটের ব্রিজটি তালিকাভুক্ত করতে সক্ষম হয়েছি। আর যে মহিষাকুণ্ডে খেয়াঘাটের নিকট যে ব্রিজটা, এটা প্রায় 450 থেকে 500 মিটার লম্বা। এটাও আমরা চেষ্টায় আছি কিভাবে মানুষের দুর্ভোগ লাঘব করার জন্য এই ব্রিজটি তালিকাভুক্ত করা যায়। যেসব দুর্ভোগের মধ্যে এসব সাধারণ মানুষের দিনের পর দিন, যুগের পর যুগ কেটে যাচ্ছে, এখনও ভাগ্যের বদল হয়নি এই অঞ্চলের মানুষদের। তবে তারা দাবি করছেন দ্রুত যদি দুটি সেতু নির্মাণ করা হয় এবং সড়ক নির্মাণ করা হয় তাহলে তাদের ভাগ্য বদলাতে পারে। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। আর কয়েকদিন পরেই শুরু হবে হালি পেঁয়াজের আবাদ। এখন পেঁয়াজের ভান্ডার হিসেবে খ্যাত পাবনা সুজয়নগর উপজেলার বিস্তীর্ণ এলাকায় চলছে বীজতলা তৈরির কাজ। দিনরাত পরিশ্রম করছেন চাষিরা। এই মৌসুমে 18,000 হেক্টর জমিতে আবাদের লক্ষ্য স্থির করা হয়েছে। কৃষি বিভাগের আশা উৎপাদন হবে 3.25 লাখ টন। পেঁয়াজ উৎপাদনে অন্যতম জেলা পাবনা। এলাকার পেঁয়াজের ভান্ডার হিসেবে খ্যাত গাজনার বিল এলাকার সুজানগর। বিলের পানি নেমে যাওয়ার সাথে সাথে সকাল সন্ধ্যা চাষিরা ব্যস্ত হয়ে পড়েছেন বীজতলা তৈরিতে। 45 দিনে বীজ থেকে চারা হয়, আর চারা লাগানোর 3 মাসের মধ্যেই পরিপক্ক হয় পেঁয়াজ। বীজ, সার সহ চাষাবাদে আনুষঙ্গিক সব কিছুর দাম বৃদ্ধির প্রভাব পড়ছে উৎপাদনে। ন্যায্য দাম প্রাপ্তি নিয়ে সংশয়ে পড়েছেন চাষিরা। গত বছর ওই পেঁয়াজ বীজ কিনছিলাম 8,000 টাকা, সেই বীজ এবার কিনলাম 12,000 টাকা। সব জিনিসই বাড়তি, তো সব জিনিস বাড়তি, আমরা পেঁয়াজ কত করে বেচবো? সারের দামটা আমাদের একটু কমায় দিলে কি আমাদের কৃষকের যদি একটু সরকার থেকে একটু অনুদান দেয় যে কৃষকের এইভাবে দিলে ভালো হবে, তাহলে এইভাবে আমরা দিতে পারলি তাহলে আমাদের ক্ষেত করে আরাম পাবো। দানাদার চারাচ্ছি এখন, এই চারাটা 45 দিন লাগবে। 45 দিন পরে এই চারাটা তুলে অন্য জমিতে লাগাবো। লাগানোর পর 3 মাস পরে আমাদের এই পেঁয়াজ ঘরে আসবে। কৃষি বিভাগ বলছে গত মৌসুমে পেঁয়াজের ভালো দাম পাওয়ায় এবার আবাদ বেড়েছে। আবহাওয়া ভালো থাকলে উৎপাদনের লক্ষ্য অর্জন সম্ভব হবে। গত বছর পেঁয়াজের দাম ভালো পাওয়ায় এবার কৃষকরা আগ্রহ এবং উদ্দীপনা নিয়ে এবছর ইতিমধ্যে হালি পেঁয়াজের
বীজতলা তারা শুরু করেছে। আমরা আশা করছি এই বীজতলা যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং আমাদের যে লক্ষ্যমাত্রা আমরা সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। চলতি বছর সুজানগর উপজেলায় প্রায় 29,500 হেক্টর জমিতে পেঁয়াজের বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। আবারও স্বাগত, দেখছেন যমুনা নিউজ। যুক্তরাজ্যে মার্কিন দূতাবাসের সামনে সন্দেহজনক বস্তুতে ঘটনা হলো নিয়ন্ত্রিত বিস্ফোরণ। শুক্রবার লন্ডনে ঘটে এই ঘটনা। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, দূতাবাস ভবনের পাশে পাওয়া যায় সন্দেহজনক বস্তুটি। এই ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে মার্কিন দূতাবাস ভবনের আশেপাশ ঘিরে রেখেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদিন টেমস নদীর দক্ষিণ পাশে সুরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত 9 এলমস এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরে সামাজিক মাধ্যমে এক্সে এক পোস্টে লন্ডন পুলিশ জানায় শব্দটি পুলিশের ঘটানো নিয়ন্ত্রিত বিস্ফোরণের। এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানিয়েছে এই ঘটনার পরও তাদের কার্যক্রম চলমান রয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী হিসেবে স্কট বেসেন্টকেই মনোনীত করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রেজারি সেক্রেটারি হিসেবে নিজের দীর্ঘদিনের এই অর্থ উপদেষ্টার নাম ঘোষণা করেন তিনি। বিনিয়োগকারী হিসেবে সুপরিচিত বেসেন্ট ইয়েল বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েক বছর শিক্ষকতা করেছেন। বরাবরই ট্রাম্পের আর্থিক নীতির প্রশংসা করে এসেছেন তিনি। বলা হচ্ছে, শুল্ককে সমঝোতার হাতিয়ার হিসেবে ব্যবহার করার নীতিকে পাকাপোক্ত করতেই বেসেন্টকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিচ্ছেন রিপাবলিকান নেতা। কোনো ধরনের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে পরমাণু কর্মসূচি আরও জোরদার করার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান। আরও দ্রুত সমৃদ্ধ করা হবে মজুতকৃত ইউরেনিয়ামের মান, বসানো হবে উন্নত প্রযুক্তির নতুন সেন্ট্রিফিউজ। সিদ্ধান্ত দেশটির পরমাণু শক্তি সংস্থা। আন্তর্জাতিক আণবিক সংস্থার নিন্দা প্রস্তাবের জবাবে এই সিদ্ধান্ত তেহরানের। দাবি, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় নেওয়া হয়েছে এই কর্মসূচি। পরমাণু কর্মসূচি ইস্যুতে সহযোগিতা না করার অভিযোগ টেনে গেল বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হয় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায়, যা উত্থাপন করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। নিন্দা প্রস্তাবের 24 ঘন্টা না পেরোতেই জবাব দিল তেহরান। বলা হচ্ছে, এবার পরমাণু কর্মসূচির গতি বৃদ্ধি করবে ইরান। ত্বরান্বিত করা হবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প, বসানো হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির নতুন সেন্ট্রিফিউজ, যেগুলো আগের চেয়েও বেশি ঘূর্ণন ক্ষমতা সম্পন্ন। ইরানের পরমাণু শক্তি সংস্থার নির্দেশে এরই মধ্যে নেওয়া হয়েছে পদক্ষেপ। তবে তেহরানের দাবি, জাতীয় স্বার্থ, নিরাপত্তা রক্ষাসহ পরমাণু সক্ষমতাকে বিকাশের জন্যই নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। পশ্চিমারা নানা চাপ আর কৌশল প্রয়োগ করে আমাদের পারমাণবিক অবকাঠামোকে আরও পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তেহরান উল্লেখযোগ্য হারে তার সমৃদ্ধকরণ ক্ষমতা বাড়াবে। ইরানকে রুখে দিতে তারা বিভিন্ন প্রস্তাব উত্থাপন করলেও দিন দিন সেগুলোতে সমর্থন কমছে। এর আগে আন্তর্জাতিক আণবিক সংস্থা জানায়, নির্ধারিত সীমা ছাড়িয়ে ইউরেনিয়ামের মজুদ ব্যাপক হারে বাড়িয়েছে তেহরান। 2015 সালের চেয়ে যা 32 গুণ বেশি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পে মূলত সেন্ট্রিফিউজ হলো এক ধরনের ঘূর্ণায়মান যন্ত্র, যার সাহায্যে অপরিশোধিত ইউরেনিয়াম থেকে অন্যান্য পদার্থ আলাদা করে সমৃদ্ধ করা হয় ইউরেনিয়ামের মান। পারমাণবিক বোমা তৈরিতে প্রয়োজন হয় 90% বিশুদ্ধ ইউরেনিয়ামের, যেখানে ইরানের মজুতকৃত ইউরেনিয়াম 60% সমৃদ্ধ। অনিক রহমান, যমুনা নিউজ। প্রায় 6 দশক পর নিজ দেশের 43 নাগরিকের দেহাবশেষ ফিরিয়ে এনেছে দক্ষিণ আফ্রিকায়। এদের একজন বাসিল ফেব্রুয়ারি। 1967 সালে জিম্বাবুয়েতে বর্ণবাদ বিরোধী বিদ্রোহে অংশ নিয়ে প্রাণ হারিয়েছিলেন এই তরুণ। দীর্ঘ 57 বছর ধরে বাসিলের সমাধির সন্ধান চালিয়ে গেছে তার পরিবার। তাদের তৎপরতায় এবং সরকারের সহায়তায় অবশেষে দেহাবশেষ উদ্ধারে সক্ষম হয় স্বজনরা। দীর্ঘ 57 বছর পর ঘরে ফেরা, তবে কফিনবন্দি অবস্থায়। 1967 সালে বর্ণবাদকে ঘিরে অস্থির হয়ে ওঠে তৎকালীন রোডেশিয়া, যা বর্তমানে জিম্বাবুয়ে নামে পরিচিত। বিদ্রোহে অংশ নিতে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সামরিক শাখা এমকেতে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা থেকে সুদূর জিম্বাবুয়ে পাড়ি জমান বাসিল ফেব্রুয়ারি। সে সময় তরুণ বাসিল মেডিকেল শিক্ষার্থী ছিলেন। রক্তক্ষয়ী দাঙ্গার এক পর্যায়ে প্রাণ হারান তিনি। সন্তানের মরদেহ পাওয়ার আশায় 57 বছর সন্ধান চালিয়েছেন বাসিলের বাবা মা, তবে নিরাশ হতে হয়েছে প্রতিবার। মৃত্যুর আগ পর্যন্ত ছেলের অপেক্ষায় ছিলেন বাসিলের মা। মৃত্যুর আগে আরেক ছেলেকে নির্দেশ দিয়ে যান যে কোনো মূল্যে সে যেন বাসিলের সমাধি খুঁজে বের করে। মায়ের আদেশ,
পালন করেছেন ভাই টেরি ফেব্রুয়ারি। প্রায় 6 দশক পর জিম্বাবুয়ের বুলাওয়ে শহরে পাওয়া গেছে বাসিলের কবর। সেখান থেকে ভাইয়ের দেহাবশেষ দক্ষিণ আফ্রিকায় নিয়ে যান তিনি। আমার পরিবারের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। অবশেষে আমি আমার ভাইকে খুঁজে পেয়েছি। মা মারা যাওয়ার কয়েক মাস আগে ওয়াদা করিয়ে নিয়েছিলেন, বলেছিলেন আমি যেভাবেই পারি যেন বাসিলের দেহাবশেষ বাড়ি নিয়ে আসি। মাকে দেয়া ওয়াদা রাখতে পেরেছে, অন্যরকম অনুভূতি এটা। তবে এমন একটা মুহূর্ত আমার বাবা মা দেখে যেতে পারলেন না, এই আফসোসটা আমার সারা জীবন থাকবে। বাসিল ফেব্রুয়ারির স্বদেশ প্রত্যাবর্তনে যৌথভাবে কাজ করেছে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও জাম্বিয়া প্রশাসন। গত সেপ্টেম্বরে বাসিল ফেব্রুয়ারির দেহাবশেষ দক্ষিণ আফ্রিকায় হস্তান্তর করা হয়েছে। প্রিটোরিয়ার ওয়াটারক্লুফ বিমান ঘাঁটিতে নিজ ভূখণ্ডের সাহসী বীর শহীদের দেহাবশেষ গ্রহণ করতে উপস্থিত ছিলেন সামরিক বাহিনীর সদস্যরা, সাথে ছিলেন ভাই টেরি ফেব্রুয়ারি। সে সময় সেখানে তৈরি হয় হৃদয় বিদারক দৃশ্যের। বাসিল ফেব্রুয়ারির দেহাবশেষ দেশে ফিরিয়ে আনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের বন্ধু জেমস এপ্রিল। বিদ্রোহের পুরোটা সময় বাসিলের সঙ্গে ছিলেন জেমস। আমাদের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বলে বোঝাতে পারবো না। আমাদের বন্ধু কমরেড বাসিলের দেহাবশেষ নিজ দেশে ফিরেছে। আমি জানি এত বছর পর নিজের ঠিকানায় ফিরতে পেরে ও অনেক আনন্দিত। প্রথমে কেপটাউনের সেন্ট ক্যাথেড্রালে নেওয়া হয় বাসিল ফেব্রুয়ারির দেহাবশেষ। পালন করা হয় ধর্মীয় নানা রীতিনীতি। পুনরায় সমাধি দেওয়ার আগে শেষবারের মতো বাসিলের সাথে ছিলেন তার পরিবারের সদস্যরা। পরে সমারসেট ওয়েস্টে অবস্থিত অল সেন্টস ক্যাথেড্রালে মা বাবার পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। শুধু বাসিল ফেব্রুয়ারি নন, দক্ষিণ আফ্রিকার বর্ডারের বাইরে বিভিন্ন বিদ্রোহে প্রাণ হারিয়েছেন এমন আরও 42 জনের মরদেহ ফেরত এনেছে দেশটি। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।